পুরো ব্যাপারটাই নাটক কেন লাগছে আমি তোমাদের বলবো। অনেক কথাই বলার আছে, এই শোকে সাপোর্ট করে ভিডিও করেছি আমি, বুঝতে পারছো তো। এককালে শুরুর দিকে, কারণ ও টিনাকে নিয়ে বলতো, আমার মেন ফোকাস কখনো চেঞ্জ হয় না, ও টিনাকে নিয়ে বলতো পজিটিভ অ্যাঙ্গেলে। সুতরাং প্রথম যখন এই ইয়েটাতে আসি, জনরাটাতে আসি, তখন সুই প্রথম অ্যাট্রাক্ট করেছিল, বুঝতে পারছো। সুই প্রথম অ্যাট্রাক্ট করেছিল, তারপরে এক জায়গায় এই এত অশান্তির মধ্যেও বলছে একটু অ্যাট্রাক্ট করার জন্য তো দেবই। কালকে বললাম না, কালকের একটা শর্টস দেখলাম যেখানে হেসে খেলে আবার ভিডিও করছে, বেশ হাসতে হাসতে ভিডিও করছে, সেখানে আবার বলছে যে একটু অ্যাট্রাক্ট করার জন্য তো দেবই। ক্যামেরা অন আছে, সেখানে তার ক্যামেরার সামনে ওর হাজব্যান্ডে সেখানে চুমো দিচ্ছে। মানলাম ওটার মধ্যে কামুকতা নেই, ওটা স্নেহের স্পর্শ, যে ওয়াইফের কষ্ট হয়েছে সেই জায়গাটায় সে চুমো দিচ্ছে, ওর মধ্যে কোনো অসভ্যতা নেই বা কিছু নেই। কিন্তু ওটা অন ক্যামেরা না করলেই হতো, ক্যামেরা অন ছিল এটা জানে না, আর দ্বিতীয়ত ক্যামেরা অন ছিল জানে না, সেটা এডিট করে দেওয়া যেত। আজকে তো একটা জিনিস বলো, টিনা, মারিয়া এরা কেউ করলে আজকে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতো ছেড়ে দিত তাদের, বিশেষ করে টিনাকে। আচ্ছা, টিনা আইফোন কিনেছিল, কি গালাগাল দিয়েছিল, আজকে নিজে আইফোন দিয়ে এডিট করছে। যে যুক্তিগুলো টিনার সম্বন্ধে বলেছিল যে খারাপ ফোন থেকে কি, খারাপ ফোন নয় মানে কম দামি ফোন থেকে কি ভিডিও করা যায় না, প্রচুর ভিডিও করা যায়, হাতে কলা থাকলেই হলো, তাহলে আজকে নিজে কেন আইফোন কিনছে। টিনা তো একটা বিরাট বড় ব্লগার, তার তো ওটা বিজনেসের জন্য প্রয়োজন, যেখানে ব্লগিংটাই আর্নিং, এখানে তো এর হাজব্যান্ডকে খাওয়াচ্ছে, তাই না। আজকে বলছে যে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই জনরাটায় কন্টেন্ট পেয়েছি, তো বলবোই তো, বুঝতে পারছো। যখন শিল্পী দিয়েছিল, শিল্পীকে নিয়েও বলেছি, তাই না। তো একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, আজকে এই যে সেকেন্ড ভিডিওটা স্কিপ করে করে দেখলাম, আর তারপরে লাস্টের ভিডিওটাও দেখলাম, বুঝতে পারছো, মজা লাগছে বেশ। ব্যাপারটা হচ্ছে যে দার্জিলিংয়ে যাওয়ার খরচাটা ওর হাজব্যান্ড পুরোটা করেছে। এর থেকে কি বুঝলে, যে হাজব্যান্ডের গায়ে পাছে কেউ দাগ লাগায় যে বউয়ের পয়সা দিব্যি আয়েস করছো, ঘুরে বেড়াচ্ছ, কারণ নিজেই তো বলে অন্য লোকেদের, আমরাও বলি। যেমন এই যে রূপমের ক্ষেত্রেটা, ফারিয়া বেশ ভালো রোজগার করে, রূপম এটাকে কিন্তু সিরিয়াসলি নিয়েছে, এবং ওরা মানে কোনো রকম খারাপ কিছু বলছি না, ওরা সুখে শান্তিতে থাকুক, নতুন বিয়ে, ভালোবাসার বিয়ে, খুব ভালোভাবে থাকুক, বুঝতে পারছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর টাকাটা এতটাই টাকা, যখন অল্টারকেশন হবে না তখন এটা নিয়ে প্রবলেম বাঁধবে। কারণ ব্যাপারটা হচ্ছে ব্লগিং একা তো হয় না, ওই ফোগলা যে ফোগলামি করছিল বাদ দাও, এডিটিং করেছি, এই করেছি, ওই জন্য আমার পয়সা লাগবে, সেটা ফালতু কথা। কিন্তু এমনি যেটা ব্লগিংয়ে সবাই মিলে পার্টিসিপেট করলে তবে ব্লগটা তৈরি হয়। আজকে তোমরা একটা জিনিস দেখো, আজকে এই ফারিয়া মাকে নিয়ে ব্লগ করতো, তার থেকে এখন ওই রূপমের সঙ্গে আছে বলে বাস ক্রিয়েট হয়েছে, তাহলে আজকে এই যে বাসটা ক্রিয়েটেড হয়েছে তাতে রূপমেরও তো ক্রেডিট আছে। সুতরাং আজকে যদি ফল আউট হয় তখন এই নিয়ে লাগবে, এবং ওর পক্ষে যুক্তি যথেষ্ট আছে যে আমি আছি বলে তোর ব্লগ উঠেছে, এই ব্যাপারটা। আচ্ছা, ফিরে আসি শুয়ের ব্যাপারে। শুয়ের মানে সঙ্গে সঙ্গে গায়ে লেগেছে কেন, ফারিয়া রূপমের কথা তুললাম। এই যে রূপম ইলেকট্রিশিয়ান, ওর একটা দোকান আছে, ওরে ব্যাপারে ওটা শ্বশুরের নয়, ওর 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 একবারে ঝাঁঝিয়ে উঠেছে বউ, একবারে রূপমের বউ এবারে কোমরে আঁচল গুঁজে ঝগড়া করতে আসছে, আয় আমার শ্বশুরের নয়, ওটা আমার বরের। শ্বশুর বসে তাতে কি হয়েছে, ওটা আমার বরের। যাই হোক, শুয়ের মধ্যে টেন্ডেন্সি দেখলে যে পাছে দর্শকেরা বরকে বলে, যে ওর হাজব্যান্ডকে বলে যে বউয়ের পয়সায় আয়েস করছে, কারণ বর্তমানে শুয়ের বেশ ভালো ভিউ হচ্ছিল, তো সেই টাকা উঠেছে, সেই টাকায় গেছে, তাড়াতাড়ি ক্লিয়ার করতে আসছে। তার মানে কি, এর মনের মধ্যে ঘর সংসার বসে আছে। একটা জিনিস দেখো, পুরোপুরি একটা ভিউ কামানো স্টান্ট। কারণ কি, তোমরা দেখো ভিউজের জন্য ড্রামা, দর্শকরাও বুঝে গেছে। আমারও কেন মনে হচ্ছে, ও নিজেই বলছে কমেন্টগুলো, কারণ ব্যাপারটা হচ্ছে নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অন্য লোকের পিন্ডি চটকেছে, যেটা নয় সেটা বলেও পিন্ডি চটকেছে, একটা স্কিম তৈরি করেছে, করে মানে একটা ধাঁচে যাব, এবার একে নোংরা করবো, একে সাপোর্ট করব, এইভাবে। কারণ এরই কণ্ঠস্বর শুনেছিলাম আজকে ওয়াইটির দাদা ভাইয়ের ইয়েতে, যে এবার থেকে বেচুকে ফুল সাপোর্ট। তার মানে টিনার এগেনস্টে বলা, আমি যেভাবে ভিডিও করি, আমি ভিডিও কিভাবে করি, যে যেটা হচ্ছে সেই অনুযায়ী কথা বলছি। বেচারামকে কোনো মতে সাপোর্ট করা যায় না, কারণ ওর ব্লগটা স্ক্রিপ্টেড থাকে, সেটা পাতানো দিদি বলে দিয়েছে, ওর ব্লগ নর্মাল ব্লগ নয়।
নাহলে ওর ব্লগে যেটা দেখেছি সেটা বলতে পারি। আর ও যেহেতু ওই স্ক্রিপ্টের কন্ট্রোভার্সিগুলো দিয়ে আমাদের অভ্যেস করে দিয়েছে, যার জন্য কন্ট্রোভার্সিয়াল ব্লগ হিসেবেই ওটা ট্রিটেড হয়। নাহলে রিয়াঙ্কার ব্লগ দেখো তোমরা, এই ফারিয়ার ব্লগ দেখো, এমনি ব্লগ দেখে কিন্তু রিভিউ দেওয়া যায়, বুঝতে পারছো তো। টিনার ক্ষেত্রে যখন কন্ট্রোভার্সিটা হয়েছে, আমি যেটা বুঝলাম, ম্যাডামের লাইভ থেকেও শুনলাম, দাদা ভাইয়ের কল রেকর্ড থেকে শুনলাম, যে একটা স্কিম তৈরি করে নেওয়া হলো যে এইবার আমরা যাব টিনার বিরুদ্ধে বেচুর সাপোর্টে, বুঝতে পারছো। সুতরাং যেটা সত্যি নয় সেটাও বলতে হবে টিনাকে। এইখানে এইরকমভাবে কন্ট্রোভার্সি হয়েছে। তো টিনার আইফোন কেনাটা প্রচণ্ড আপত্তিকর ছিল, নিজে আইফোন কিনেছে। দ্বিতীয় কথা হচ্ছে ওর বর এবার এই কথাটা কানে গেলে খিল্লি ওড়াতে থাকবে, যুক্তি কিন্তু দিতে পারবে না। একটা জিনিস দেখো, ওর বরকে প্রায় পাছে কেউ কিছু বলে, সেই জন্য আগে ভাগে বলে দিচ্ছে আমার পয়সা নয়, পুরো খরচাটাই ও করেছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে স্থানকাল পাত্র চেঞ্জ, ব্লগ ভিডিও দেখাবে, ইয়েতে দেখাবে, এটা বেচারামও বলেছিল গো। বেচারার মতো এই কথাগুলোই বলেছিল, যে যখন সৌমালি ওকে বলেছিল যে টিনার ব্যাপারটা তুই বলতে গেলি কেন না, তখন এসে নিজেকে সাপোর্ট করে কি বলেছিল, কারণ ওর তো সব স্ক্রিপ্টেড পাতানো দিদি বলেই দিল, তখন বোধহয় স্ক্রিপ্টটা পাতানো দিদিই লিখছিল। এবার ব্যাপারটা হচ্ছে কি, বেচারামকে পুরো দাঁড় করিয়েছে, স্ক্রিপ্ট লিখে পুরো ট্রেনিং দিয়ে, যে এরপরে এই বলবে, এইভাবে এই করবে, এইখানে কান নাচাবে, এইখানে স্মাইল দেবে, এইভাবে তুমি ভিডিও করবে, তারপরে ফট করে এই টিউয়ের ব্যাপারটাই ওকে দূর থেকে মাছের মতো তুলে দিয়েছে, যার জন্য প্রবলেম হয়েছে। তবে এদের পয়সা ঘটিত প্রবলেম আর হবে না, যা শুনতে পাচ্ছি। দেখো ভাই, যা ঘটে তার কিছু তো বটে, যেটা শুনতে পাচ্ছি। আর আমার এইখানে ধর্মের জয় মনে হচ্ছে, টিনাকে শুধু এরা বদনাম করতে এসেছিল, ওয়াইটিতে আর কিচ্ছু হয় না। ফোগলা থেকে আরম্ভ করে চোগলা, ওর স্বামী থেকে আরম্ভ করে এই যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু বদনাম করতে এসছে, যাতে টিনার রোজগারটা বন্ধ হয়ে যায়। যারা যারা টিনাকে বদনাম করেছে তাদের গায়ে দাগ পড়েছে। সব থেকে বেশি বদনাম করেছে পাতানো দিদি, দেখো তার গায়ে একটা বিরাট দাগ তার দলের লোকেরা লাগিয়ে দিয়ে গেছে। ফিরে আসি শুয়ের ব্যাপারে, দেখো এটা মধ্যবয়সী মহিলা, ঠিক আছে, বিশেষ করে তার যখন সন্তানাদি নেই, হাজব্যান্ড ওয়াইফ তখন আরও বেশি প্রেমে জড়িয়ে যায়। বারবার বলছি, ছেলেপুলে না হলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে দুজনকে এত ভালোবাসে, কারণ তারা দুজনে মানে আমাদের মধ্যবিত্ত সমাজে যাদের কাছে অপশান আছে, যে তোর ছেলেপুলে হচ্ছে না, 10টাকে বিয়ে করতে পারি, আমি গিয়ে চলে গেলাম হায়ার ইয়েতে বলছি, সেখানে তো একটা বিয়ে 4 বছর টিকলে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর একদম লোয়ারে বলছি, সেখানেও তাই পাকালির মতো, মানে আজকে বাজার করতে গেলাম, গিয়ে বেশ একটা সুন্দর মতো মেয়ে দেখতে পেলাম, এই তুই টাটা বাই বাই, মানে ইউ আর আউট ইউ আর ইন, ও এখন ইন, তুই যা। লোয়ার লেভেলে, আপার লেভেলে তাদেরও কাউকে কোনো মানে জবাবদিহি করার প্রয়োজনই নেই, বরঞ্চ যত এইরকম ভাঙন এবং উশৃঙ্খলতা ওরা অ্যাকসেপ্ট করতে পারবে, তত ওদের নিজেদের স্বাধীনতা, বুঝতে পারছো। আজকে ওকে যদি সাপোর্ট করে দিই, বউ 2টো বাচ্চা রেখে 3 নম্বর একজন কাউকে বগল দাবা করে বেড়াচ্ছে, 60 বছর বয়সে 25 বছরের মেয়ে নিয়ে বেড়াচ্ছে, ওকে যদি সাপোর্ট করে দিই, তাহলে কালকে আমি যখন করবো আমাকে সাপোর্ট করবে। তো আপার লেভেল বাদ দাও, লোয়ার লেভেল বাদ দাও, ফেঁসে আছি আমরা মাঝখানে মধ্যবিত্ত যারা, তারা হাজব্যান্ড ওয়াইফ বেশি প্রেমে পড়ে যায়। কারণ মানে আমি দেখেছি তো, আমি ছোটোবেলায়, অনেক ছোট তখন, আমি বোধহয় ক্লাস 6 পড়ি, 4 এবং 6 4 ধাম আমরা 2বার গেছিলাম। আর তৃতীয়বারের বার বন্যার জন্য টিকিট কাটার পর ভেস্তে গেছিলো, বুঝতে পারছো, টিকিট কাটার পর তো বড় কষ্ট হয়েছিল, বড় কান্নাকাটি করেছিলাম। যাই হোক, ঠিক 2 বছরের গ্যাপে 4, 6, 8 আর হয়নি। তো 6-এ যখন গেছি একটু সেন্স হচ্ছে, সে আমাদের সঙ্গে আর একজনরা গেছিলেন, বুঝতে পারছো তো। সেইখান থেকে যখন গেছি, তারাও নিঃসন্তান দম্পতি, মানে আমার মা, ভাই তো তখন অত্যন্ত ছোট, আমার মা আমাকে যেভাবেই এটা কর, ওটা কর, এটা করবি না, ওখানে খরস্রোতা গঙ্গা, সে গঙ্গা কল্পনা করতে পারবে না, মানে সেই উত্তরকাশীর ওইখানকার গঙ্গা, সে হরিদ্বারের গঙ্গা নয়। সমতলে নামার পর মা গঙ্গার যা রূপ, আর সেই গঙ্গা আলাদা, বড় বড় বোল্ডার ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, ওদিকে যাবি না, এদিকে যাবি না। আমার সঙ্গে যেরম ব্যবহার করছে, এক সময় দেখছি আন্টি আঙ্কেলকে ওইভাবে বলছে, এই ওষুধটা খেয়েছো, এই জামাটা পরবে, আজকে ওই জামাটা পরবে, পাহাড়ে উঠতে হবে, না আজকে যেন ওই ধুতি পুতি পরতে যেও না।
হেন তেন ব্লা ব্লা, মানে ঠিক সি ইজ টেক, মানে ও টেক কেয়ার করছে এমনভাবে যেন মানে নিজের সন্তানকে যেরকম বলে না, একটা মাদারলি ফিলিং এসে গেছে। তো এই মধ্য বয়সে স্থানকাল পাত্র চেঞ্জ হচ্ছে বলা অত সোজা গো। কন্ট্রোভার্সি ক্রিয়েট করে বর্তমানে টাকা হচ্ছে, বোঝাই যাচ্ছে খুব ভালোভাবে রোজগার হচ্ছে, কিন্তু একটা অন্য জায়গায় একটা বাড়ি তৈরি করে সেখানে থাকা, এটা বা অন্য জায়গায় কোনো এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করা, সেটা সম্ভবই নয়। হ্যাঁ, হতে পারে, আমি ইস্যুয়ের ব্যাপারে বিশেষ কিছু জানি না। ওর বাপের বাড়ি যদি নিজের বাড়ি হয়, সেখানে ওদের 3 বোনের ভাগ আছে, আর বাবা মা বর্তমানে রয়েছেন। হ্যাঁ, শুনেছি এদের বাড়িতে অশান্তি হতো। ওই মৌসুমি মজুমদারের কমেন্টটা দেখলাম, পিন করে দিয়েছিল, সেখানে দেখলাম মৌসুমি মজুমদার বলছে তোমাদের বাড়িতে অশান্তি হতো, তোমার বাবা মা এসে মিটিয়ে দিয়ে যেত। দেখো, সুরের একটা জিনিস দেখছি, সেদিন কে একটা কমেন্ট করেছিল, কার কমেন্ট আমি ঠিক মনে পড়ছে না, দর্শকটার নাম, সৌভিক হতে পারে বা অন্য কোনো প্রমিনেন্ট দর্শক। এই কিছুদিন আগে যখন টিনার কল রেকর্ড ছেড়েছিল, তখন সু বলছিল যে আমার ফোনে অটো কল রেকর্ড, বলেছি না? দেখো, অটো কল রেকর্ড হওয়া আলাদা, বেশ, তো সেই রেকর্ডটা তোমার ফোনে, কলটা তোমার ফোনে রেকর্ড হয়ে গেছে, কিন্তু ছাড়তেই হবে কি মাথার দিব্যি আছে? রেকর্ড হয়ে গেলে তুমি শুনলে শুনে ডিলিট করে দাও। থাকলে এই অটো কল রেকর্ড আছে বলে মানে তুমি খুব গ্রাজ নিয়ে বলে দিলে ভিডিওতে, জানিস না আমার অটো কল রেকর্ড? তোমার অটো কল রেকর্ড হতে পারে, কিন্তু অটো কল রেকর্ড বলেই যেটা ক্যাপচার হয়েছে সেটা ছাড়তেই হবে কি? সেই রকম ব্যাপার স্যাপার। বাড়িতে অশান্তি হয়ই, তুচ্ছ তুচ্ছ কারণে অশান্তি হয়। আমাদের 25 বছরের অ্যানিভার্সারি পালনের দিন আমি খুব দামি একটা শাড়ি পরেছি, পয়ঠানি সিল্ক। আমি তখন নতুন নতুন এখানে, পুরো আমার হাজব্যান্ড গিয়ে আমাকে কিনে দিয়েছিল শাড়ি, সেগুলোর ভিডিও দিয়েছিলাম। বর্তমানে এদের জ্বালায় আমি সেটা প্রাইভেট করে দিয়েছি। সেই নতুন শাড়ি কিনে দিয়েছিল দুটো, বেশ দামি। পায়থানি সিল্ক তো বুঝতেই পারছো, 1000-1000-এর ওপর থেকে শুরু হয়। তো পায়থানি সিল্কের শাড়ি পরেছি, একই শাড়িতে। আগে তো একদম কমফোর্টেবল ছিলাম না, এখন একটু একটু হয়েছি। মেকআপ টেকআপ করেছি হালকা। বেরোবার সময় একটা ফটো তুলতে বলেছিলাম, তো ছেলে বললো ওখানে পৌঁছে ফটো তুলবো। ওইটুকুতে আমার কি মেজাজ গরম হয়ে গেল। মানে কি, যতই যে তোমার ওলা বাড়ি যাই, তোমার পুরো এসিতে থাকি, মেট্রোতে যাই বা যাতেই যাই, বাড়ি থেকে সদ্য যে ফ্রেশনেসটা, একটু ঘুরলে তো চেঞ্জ হবেই। তো যার জন্য একটা ফ্রেশ ফটো চেয়েছিলাম। কী রাগ করেছিলাম বাচ্চাটার উপর, আমার ফট করে মাথাটা গরম হয়ে গেছিলো। এবার সেটা আমি বিক্রি করতে আসবো বলো? আজকে একটা উদাহরণ দিতে, ও আমার ছেলে, এটা কোনো সাংসারিক অশান্তি নয়, আমার ছোট ছেলে, আমার সন্তান, আমার পেটের সন্তান। কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট তুচ্ছ কারণে সংসারে অশান্তি হয়ই, কিন্তু সেগুলো ওয়াইটিতে বলা কেন? নিজেই বলছে, সু বলছে যে আমি ফ্যামিলিকে ইচ্ছা বেচতে আসিনি, আমি বিচার চাইতেও আসিনি। তাহলে কী করতে এসছো ভাই? ওয়াইটিতে কেন বলছো? স্থান পরিবর্তনের জন্য। তো স্থান পরিবর্তনটা আগে হতো, তারপর করতে, তাই না? এর আগেও একবার দর্শকদের বলেছিলে ভাড়া বাড়ি খুঁজে দাও। একদিন দেখছি ওই কিমা দিদি, সেও বলছে আমি ভাড়া বাড়িতে চলে যাব, মেয়েকে বগল দাবা করে নিয়ে যাব। ও কিন্তু কেচ্ছা বেচতে আসেনি, কথা বলতে গিয়ে বেরিয়ে গেছে মুখ থেকে। এই নিয়ে সু 3টে ভিডিও করলো, আর লাস্ট ভিডিওটা তো একদম পাক্কা বিজনেস ট্রিক। এসে বেছে ফেলেছে, ফ্যামিলি কেচ্ছাটা বেছে ফেলেছে। এইবার মহাকালের যে ব্যাপারটা, ওটা রেখে দেবে। কল রেকর্ড হয়ে গেলে সেটা ছাড়ে না সু। প্রফেশনালিজম বলো বা বিজনেস মাইন্ডেড বলো এত বেশি ওর, তাহলে সেখানে ও মহাকাল মন্দিরের ওই ক্লিপিংটা ওটা রয়েছে, অথচ ওয়াইটিতে ছাড়বে না, তাই হয়। এইবার ফ্যামিলিকে ইচ্ছা বেছে ফেলেছে, এখানে হাজব্যান্ড ওয়াইফ বেশ হাত ধরাধরি করে বেড়াতে যাচ্ছে, সেটা দিলে দর্শকদের মধ্যে কনফিউশন সৃষ্টি হবে। সুতরাং দর্শকদের কমেন্ট পেলে তবে করবে। কেসটা হচ্ছে এখন আইফোন কিনেছে, পুরনো ফোনটা আছে কি না আমি জানি না, আমি শোকে ফলো করি না। কন্টেন্ট পেয়েছি তাই বলছি, এবং যে কথাগুলো মনে এসছে সেগুলো বলছি আর কি। অনেক কিছু কথা বলার আছে এই ব্যাপারে, কারণ একটা মিডল এজড দম্পতির যে প্রবলেমগুলো হয় সেগুলো তো সকলের ক্ষেত্রেই এক না। একটা জিনিস দেখো, এবার ওইটা যে ব্যাপারটা, ওই যে ভিডিওটা, ওটা কদিন ও স্টোর করে রাখবে? আর রেলেভেন্স না থাকলে পরে ওটা ছাড়লে ওটা সেরকম ভিউও হবে না। যারা এই নিয়ে বেশ ভালো করে খাচ্ছে, মানে আমি আসার বোধহয় 2 বছর আগে শুট ছিল এখানে, তাহলে আমারই 2 বছর হলো, মানে ও প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেল এই জনরাটার হাবভাব জানে। আমার সেই নিউ ইয়ারের পার্টির ইয়েটা, মানে ভিডিওটা লাস্টে আমি আর ব্লগটা দিলামই না, রেলেভেন্স নষ্ট হয়ে গেছে বলে।
তারপরে আমি ওটাকে মানে ডিলিটই করে দিলাম। কত কষ্ট করে তুলেছি, কারণ কি হয় জানো, নিজে এনজয় না করে ক্লিপিং তোলা তো, সেই সময়টা একটু ডান্স করতে পারতাম, একটু খেতে পারতাম, তা না করে আমি ক্লিপিং তুলেছি। এবার সেইগুলো দিতেও ইচ্ছে করে, কিন্তু রেলেভেন্স নষ্ট হয়ে গেছে। কোট পরে, মোটা ফাড়ের কোট পরে পার্টিতে গেছি, টুপি টুপি পরে, গ্লাভস পরে, আর এখন এই ভর গরমে যদি ওটা দিয়ে ওর রেলেভেন্স থাকে, ঠিক সেম ওই থার। আর এক তো হচ্ছে তোমার স্টোরেজও ধরে রাখে, এবং বিজনেসের জিনিস ওর কাছে আছে, ও দেবে না তাই হয়। আর দর্শকদের কনফিডেন্সে নিয়ে নিল। কিন্তু সুকে একটাই আমার কথা বলার, যে একজন দর্শকও লিখেছেন, কি বলে, গরুর পালে বাঘ পড়েছে, বারবার করো না। দর্শকদের যে প্রচণ্ড ফেথটা তোমার উপর ক্রিয়েটেড হয়েছে, এই দুঃখ বেচতে আসো তো মাঝে মাঝেই, এই ফেথটা না নষ্ট হয়ে যায়। কারণ বেরিয়ে টেরিয়ে এলে ইয়ে করলে, আর দ্বিতীয় কথা ওসব বাদ দাও, ওসব কথা বাদই দাও। বেড়াতে যাবার আগের দিন অশান্তি হয়েছে, সব বাড়িতে হয়, কিন্তু সেটা কেউ বেচে না। কিছু ব্লগার বেচে, তার ছিচিক্কারে ঘর ভরে যায়, মানে পুরো পৃথিবী ভরে যায়, যেমন এই জলনদীপ। এমনি কন্ট্রোভার্সি দিতে না চাইলে কেউ বেচে না, ওই টিয়া পাখির মতো। তো আর একটা জিনিস দেখো, মধ্যবয়সী যে কাপলগুলো, তাদের না একটা অভ্যেস হয়ে যায়। প্রবাসে ঘরকন্যাতে দেখলে মৌহা যে ওর বর ইয়েতে যাবে, ট্যুরে যাবে, ও ভদ্র মানুষ, ও কন্ট্রোভার্সিটা দিতে গিয়েও একটু আটকে গেল, বুঝতে পারছো? হাজব্যান্ডকে ক্যামেরার সামনে বসিয়ে বললো, হাজব্যান্ডও মাথা নিচু করে কথা বলতে রইল। ওরা ভদ্র মানুষ, ওরা ঠিক ফ্যামিলিকে সেটা বেচতে অভ্যস্ত না, ওদের নিজেদের রুচিতে লাগে। সেখানেও একটা জিনিস দেখলে, পরের দিন যখন মানে ওর হাজব্যান্ড ফিরে এলো, আবার সেই সকালে একসঙ্গে চা খাওয়া, এটাই ঘটনা। ওই মানুষটাকে ছেড়ে থাকা যায় না, ওই যে অভ্যেসটা। আমরা বহু বাড়ি চেঞ্জ করেছি জানো। এমনিতে বাড়িতে থাকলে কি হয়, এই ফ্ল্যাটটা, এই এখানে একটা কাবার্ড হলে হতো, এই ওখানে রংটা পছন্দ হচ্ছে না, এই এখান দিয়ে ভাল লাগছে না, জানলাটা এদিকে না হলে ওখানে হতো। নতুন বাড়িতে বাবা এগুলো দেখে নেবো সব মনে হয়, কিন্তু সেই বাড়িটা যখন ছাড়ি না, দেয়ালে একবার করে হাত বুলিয়ে নিই, যে 5 বছর ছিলাম বা 2 বছর ছিলাম বা 6 মাসই ছিলাম, গৃহস্থী তো, হোম সুইট হোম, বুঝতে পারছো? সুতরাং যে বাড়িতে বিয়ে হয়ে এসছে, সেই বাড়ি ছেড়ে চলে যাওয়া এত সোজা নয়। মানুষের মধ্য বয়স হয়ে গেছে, কত বছর বিয়ে হয়েছে জানি না, সেখানে ওর একটা অভ্যেস হয়ে গেছে। ঘরটা রেনোভেট করলো, ইয়ে করলো, যাই হোক, নিজেই বলছে শ্বশুর বাড়ি এবং হাজব্যান্ডের গায়ে আঁচ লাগতে দিচ্ছে না। না ছেলেপুলে হয়নি বলে আমার সংসারে অশান্তি হয়নি, আমার শ্বশুর বাড়ির লোকেরা অত ছোট লোক নয়। টাচি ব্যাপারটা দেখছো, শ্বশুর বাড়ির লোকেদের সম্বন্ধে কিছু বলতে পারছে না, স্বামীর সম্বন্ধে কিছু বলতে পারছে না, এ সংসার ছেড়ে যেতে পারে? শুধুমাত্রই কন্টেন্ট। আর দ্বিতীয় আর একটা কথা, এইটা তো বললাম তোমাদের, মধ্য বয়সে এসে না স্বামী সন্তান ছাড়া, স্বামী সন্তান বাদ দাও, স্বামী সংসার ছাড়া অত সোজা নয়। মানুষ একটা অভ্যেসে বেঁধে যায়। আর কত বলবো, বলতে গেলে পার্সোনাল কথা যদি এখানে বলতে যাই বা উদাহরণ দিতে যাই না, ভিডিওটা 500 মিনিটের হয়ে যাবে। এই একটা কথা। দ্বিতীয় এস্টাবলিশমেন্ট, আজকালকার যুগে কন্ট্রোভার্সি করে যে পয়সা আর্ন হয়, তাতে জমি কিনে বাড়ি করা যায়? তোমরা বলো দেখিনি, করা যায়? দ্বিতীয় কথা, ভাড়া বাড়ি। একটা একেলা মেয়েকে কে বাড়ি ভাড়া দেবে? যেটা টিনার প্রবলেম হচ্ছে, বলবো টিনা ব্লগ নিয়ে আসছি, এর পরের ব্লগটাই টিনা ব্লগ নিয়ে মানে হবে, টিনাকে নিয়ে করবো, কারণ টিনার ব্লগ দেখে ফেলেছি অলরেডি। একটা জিনিস বলো, একটা একলা মেয়েকে কেউ বাড়ি ভাড়া দেবে না তো। আর ওই হতে পারে ওর যদি বাপের বাড়িটা তাদের নিজেদের বাড়ি হয়, সেখানে ও একটা হিস্সা পাবে, কিন্তু যতদিন বাবা মা বর্তমান আছেন, তখন তো বাপের বাড়ি গিয়ে থাকা সেটা ওর পক্ষে পসিবল হবে না। সরি, কারণ একটা কর্মঠ মানুষ, ওর নিজের একটা অভ্যেস আছে। এই যে যখন ওই ট্রিকগুলো দিত, নাটকগুলো দিত, সুয়ের এরম নাটক দেওয়া অভ্যেস আছে যে আমি আর কন্ট্রোভার্সি ভিডিও করব না, 2 দিন পরে আবার লাফাতে চলে আসতো। সেই যে একটা দিন গ্যাপ দিত, সেই একটা দিনের গ্যাপ কতভাবে ও বলতো যে কি করে সময় কাটাবো বুঝতে পারছি না, আমি খালি সময় থাকতে পারি না, এই করতে পারি না, আবার যেই কন্টেন্ট পেতো পরের দিন চলে আসতো। তখন প্রথমে আমিও বুঝতাম না, আমিও পছন্দ করতাম খুব, আমিও কত বলতাম না এরম করো না, অভ্যেস হয়ে গেছে তোমার ভিডিও দেখা। দর্শকরা লিখতো চায়ের সঙ্গে তোমার ভিডিও না পেলেও নিয়ম করে ভিডিও দিত। এইবার বুঝতে পারছো, তখন একদিন কন্ট্রোভার্সি ভিডিও বন্ধ রাখতো, আমি তখন অভ্যেসটাই বুঝতাম, এখন যেমন রোজগারটাও বুঝি, তখন নতুন তো অতটা ইয়ে ছিল না। তখন বলতো যে আমি সময়গুলো নিয়ে কি করব বুঝতে পারছি না, কন্ট্রোভার্সি ভিডিও করার একটা মানে
যে মানুষেরা অভ্যেসে থাকে যে এই ভাত চড়িয়ে নেবো 9টার মধ্যে, বর বেরিয়ে গেল 9:30 9:30টার মধ্যে হেঁসেলের কাজ কমপ্লিট, এইবার কিন্তু আমি একটা ভালো ভিডিও করব, করে সেটা এডিট করব, বুঝতে পারছো? মানে পুরো দিনটাই ওর, তারপর ব্লগ ভিডিও রেগুলার দিতে শুরু করলো, চারখানা ভিডিও প্রত্যেক দিন একটা এডিট করা, করা, তার উপর রান্নার কাজ আছে, হাজব্যান্ড নিয়ে যাবে সেই জিনিসটা, ওই পোষ্যটাকে করা, মানে পুরো ব্যাপারটা একটা ইনভলভমেন্ট। মধ্য বয়সে এতটা মানে এই ইনভলভমেন্টটা, যেটা এই যে অভ্যেসটা, এটা ছেড়ে থাকা অত সোজা নয়, সুতরাং পুরোটাই নাটক। আর আজকের ভিডিওটা দেখে তো আরও মজা লাগলো। মহাকালের ভিডিওটা দেবে কিনা বুঝতে পারছেন না, দর্শকদের রিয়াকশানটা তো মেন রিয়াকশান, ওটা বিজনেসের লাভটা ছাড়তেও পারছে না। এবার প্রথম ভিডিওতে 48K আমি তখনই দেখেছি, এখন বোধহয় 100K হয়ে গেছে। প্রথম যখন এসেই বোমটা ছাড়লো, এটাতে 17K হয়েছে, কারণ নাটক যে স্পষ্ট বোঝা যাচ্ছে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই, একটু স্পিড বাড়িয়ে দেবো, কথাটা বেশি হয়ে গেছে বলা। তো সি ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।